কৈলাসপুর নামক এক গ্রামে ছোট্ট এক ঘরে গরিব রুটি বিক্রেতা রামু বসবাস করত। রামুর সংসারে ভীষণ অভাব ছিল। রামুর স্ত্রী মালতী ভীষণ পরিশ্রমী মহিলা ছিল এবং তাদের একমাত্র মেয়ে সোমা, যে ছিল পড়াশোনায় ভীষণ মনোযোগী। মা, তোমার কি রুটি বানানো এখনো হয়নি? আমার তো কলেজ যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর কত দেরি? এই তো মা, আমার তো রুটি বানানো সেই কখনই হয়ে গেছে। তা তোর বাপ এখনো আসছে না কেন? রুটিগুলো বিক্রি করতেও তো আবার যেতে হবে। ঠিক আছে মা, আমি গিয়ে বাবাকে দেখছি। তুমি আমাদের জন্য খাবার বেড়ে রাখো মা, সময় নেই একদমই। বাবা, ও বাবা, আজকে যে এখনো বিছানা ছেড়ে উঠছো না, তুমি কি বাইরে রুটি বিক্রি করতে যাবে না নাকি? আজকে সকাল থেকে গা কাঁপুনি দিয়ে এমন জ্বর আসলো, মাথার ব্যথায় উঠতেই পারছি না। কি যে হলো! হ্যাঁ, তাহলে তো বাবা তোমার আজকে বাইরে যাওয়া চলবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জল এনে তোমার গা মুছে দিচ্ছি বাবা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে? শোনা মা, আমরা হলাম গরিব মানুষ, আমাদের অসুখ বিসুখ দেখলে কি চলে? সামনে তোর বার্ষিক পরীক্ষার ফিটাও তো জোগাড় করতে হবে। তুই খাবারটা খেয়ে নে মা, তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ গো, সোমা বলল তোমার নাকি ভীষণ জ্বর এসেছে। তাহলে আজকে কি রুটি বিক্রি করতে যাওয়ার দরকার আছে? বাসায় থাকো। আহা মালতী, তুমি কি জানো না সামনে আমাদের মেয়ের বার্ষিক পরীক্ষা? সেটার ফি তো এখনো জমা দেইনি। আমাদের মেয়েকে আমরা অনেক বড় ডাক্তার বানাবো। ঘরে বসে থাকলে কি চলবে? ঠিকই তো বলেছ গো, মেয়ে তো আমাদের শেষ ভরসা। আচ্ছা শোনো না, আমি সমস্ত রুটি ভেজে গরমাগরম ঝুড়িতে রেখে দিয়েছি, এক্ষুনি তুমি বেরিয়ে পড়ো। এরপর রামু বন্ধুর সাইকেলে করে বেরিয়ে যায়। হঠাৎ বুকের ব্যথায় ছটফট করতে করতে রামু এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তার সমস্ত পরিবার কান্নায় ভেঙে পড়েছিল। নিজ বাবার লাশ সোমা চোখের সামনে দেখছিল। বাবা রে বাবা, কয়দিন আগেই তো রামুর মাটা মরল, এখন আবার রামু মরল। রামু একটা অপয়া বউ বিয়ে করেছে, সেই বউ আবার একটা অপয়া মেয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ মাসিমা, একেবারে ঠিকই বলেছেন। আমি তো এদের বাড়ির পাশে থাকি, কোলে ছোট্ট একটা বাচ্চা আছে। এদের অভিশাপে আমার বাচ্চাটার না জানি কি হয়ে যায়। অভিশাপ তো পরিবার পুরোটাই। আরে মাসিমা, তোমরা এসব কি বলছো? বাবাকে হারিয়ে আমি আর আমার মা শোকে পাথর। তোমরা আমাদের সান্ত্বনা দেওয়ার বদলে আমাদের অপয়া কেন বলছো? কোন যুগে পড়ে আছো তোমরা? কেউ কি করে অপয়া হতে পারে? কে রে, তুই না অনেক পড়ালেখা করে বড় হবি, তাহলে তুই কি এইটুকু জানিস না যে বড়দের মুখে মুখে তক্ক দিতে নেই? বেয়াদব মেয়ে। এই মালতী, তোরা এই গ্রামে আর থাকতে পারবি না। আমরা একটু ছেলে পুলে নিয়ে বাঁচতে চাই, বুঝলি? হ্যাঁ বাপু, ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে চলে যাও দেখিনি। তোমাদের মতো অপয়াদের সাথে থেকে আমরা আমাদের প্রাণ হারাতে পারবো না। না গেলে পঞ্চায়েত ডাকবো। হ্যাঁ, আমাদের অতটাও বাজে দিন আসেনি দিদি, যে আমার ভিটে বাড়ি থেকেই তোমরা আমায় পঞ্চায়েত ডেকে বিদায় করবে। না না, তোমরা যেহেতু আমাদের অপয়া ভাবছো, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, থাকবো না। এরপর মালতী তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে তার মেয়ে সোমাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা আরেক গ্রামে এসে পৌঁছে যায়। ক্লান্ত হয়ে তারা দুজনে একটি গাছতলে দাঁড়ায়। মা, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আরেক জায়গায় এসে গেছি। আর তো হাঁটতে পারছি না মা, আমরা এবার কোথায় যাব মা? আমি কিছু জানি না রে মা সোমা। তোর বাবা কত স্বপ্ন দেখেছিল, তোকে কত বড় ডাক্তার বানাবে। মানুষটা এই অবেলায় আমাদের ছেড়ে চলে গেল। তোর পড়ালেখার খরচ কি করে বহন করব? আর আমরাই বা এখন কোথায় থাকব? কেন ঈশ্বর আমাদের সাথে এমনটা করলেন? তখনই এক বৃদ্ধ কাঠুরিয়া সেখানে আসে। তোমরা কারা মা? তোমাদেরকে এর আগে এই গ্রামে তো দেখিনি। আমি হলাম এক পোড়া কপালি, যে ছোটবেলায় মাকে বাবাকে হারিয়েছিলাম। এখন নিজের স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছি। আমার তো ছোটবেলাতেই মরে যাওয়া উচিত ছিল। দাদু, মায়ের অবস্থা খুবই করুণ। বাবার শোকে মা একেবারেই পাথর। গ্রামবাসীরা আমাদের অপয়া বলে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আহারে, তোমাদের কথা শুনে আমার চোখে জল চলে এলো।
তোমরা চাইলে আমার ছোট্ট কুটিরে থাকতে পারো আমার সাথে। কাঠ কেটে কোনো মতে সংসার আমি চালিয়ে নেব তোমাদের নিয়ে। অসংখ্য ধন্যবাদ বাবা, আমাদের এই দুঃসময়ে আপনি আমাদের একটা থাকার ঠাঁই করে দিলেন বাবা গো। আমার কোনো মেয়ে নেই, বউটাও মারা গেছে, আজকে থেকে তুই আমার মেয়ে। এরপর থেকে মালতী এবং সোমা সেই বুড়োর বাড়িতেই মিলেমিশে বাস করতে থাকে। মা, দাদুর একার পক্ষে কাঠ কেটে আমাদের সকলকে নিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তুমি তো কত দারুণ রুটি বানাতে পারো মা, তাহলে তুমি ওই ব্যবসাটা আবার শুরু করো না মা। পাগল মেয়ের কথা শোনো, এসব তুই কি বলছিস? আমি একজন স্বামী ছাড়া বিধবা, আমি এইসব কি করে করতে পারি? তাছাড়া ব্যবসা করার জন্য তো পুঁজিও লাগে, সেটাও তো নেই। ওসব চিন্তা বাদ দে মা। তুমি মেয়ে মানুষ দেখে কি তুমি ব্যবসা করতে পারবে না? আজকালকার যুগে নারীরা কি কোনো অংশে পিছিয়ে আছে নাকি? আর পুঁজির কথা বলছো? আমার পরীক্ষার ফি জমিয়ে রেখেছিলে তোমরা, সেইটা দিয়ে তুমি ব্যবসাটা শুরু করো মা। একবার ব্যবসা উঠে গেলে আমি তো অনেক পরীক্ষা দিতে পারবো মা, কিন্তু এই খারাপ সময়টা পার হওয়া দরকার। সোমা, তুই এসব কি বলছিস? তোকে বড় ডাক্তার বানানো তোর বাবার স্বপ্ন ছিল, আর আমি সেই স্বপ্ন মাটি দিয়ে নিজে ব্যবসায় নামবো? এ হতে পারে না মা, এ হতে পারে না। এসব তুই বলিস না সোমা। মা, তুমি বোঝার চেষ্টা করো, সবার আগে জীবন, এরপর তো সব কিছু। যদি তোমার ব্যবসাটা উঠে যায় তাহলে আমরা সবাই সুখে থাকতে পারবো মা। তুমি কাল সকাল থেকে আবার রুটি বানাবে। এর পরদিন থেকে মালতী আবার রুটি বানানো শুরু করে এবং বৃদ্ধ কাঠুরিয়া সেই রুটিগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। প্রথম দিনেই ভীষণভাবে সাড়া পেয়ে যায়। 10 বছর ধরে ব্যবসা করতে থাকা গৌরীর দোকানের সমস্ত খদ্দের মালতীর পরোটা খাওয়ার জন্য চলে গেছিল। মা মালতী, আজ তোর ব্যবসার ফলেই আমরা এত সুখের মুখ দেখতে পাচ্ছি। আমি যে এত সুখে থাকতে পারবো কোনোদিন ভাবিনি রে মা। এরম করে বলো না বাবা, বিপদের সময় যখন পথে পথে ঘুরছিলাম, তুমি যদি তোমার এই ঘরে আমাদের জায়গা না দিতে, এই বড় মেয়েটাকে নিয়ে কোথায় যেতাম বলো তো? আমরা তোমার কাছে ঋণী বাবা। দাদু, তুমি তো কোনো দিন তোমার পরিবার নিয়ে কিছুই বলো না, আজকে বলো না দাদু। তোমার পরিবারে কি তোমার সন্তান আর কেউ নেই দাদু? দিদি ভাই, আজকে তোকে দুঃখের একটা কথা বলি। আমার একমাত্র ছেলে, যাকে অনেক কষ্টে বড় করেছি, বড় হবার পর শহরে গিয়ে ছেলে আর এই বুড়া বাপটার খোঁজ রাখে না। মনে হয় মরে গেলেও আর দেখতে আসবে না। আমি বড্ড একা। বাবা, ওরম করে কেন বলছো? আমি তোমার মেয়ে আছি তো, তোমার নাতনি আর সোমা আছে তো, তুমি নিজেকে আর একা ভাববে না বাবা। আরে গৌরী, কদিন যাবো তোমার কি পরোটার দোকানে ব্যবসা কম হচ্ছে নাকি? কি আর বলি বলো তো, হঠাৎ এক নতুন ব্যবসায়ীর উত্থান হয়েছে। মালতীর পরোটার দোকানে সবাই চলে গিয়েছে। কি বলছো? উড়ে এসে জুড়ে বসে তোমার 10 বছরের ব্যবসায় এভাবে পানি ছুড়ে দিবে? হ্যাঁ? না না না, গৌরী এত সহজে হার মানে না। ওর ব্যবসায় এবার আমি জল ছেটাবো। এই কথা বলে গৌরী মালতীর বাড়িতে যায়। যাক, আসতে না আসতেই তোমার সাথে দেখা হয়ে গেল। তা তোমার মা কোথায়? তাকে দেখছি না যে। তুমি রুটি ভাজছো? বাবা বাহ। কাকিমা, আসলে মা সদাইপাতি আনতে বাজারে গিয়েছে তো, তাই আমি রুটি ভাজছিলাম। তা আপনি হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে এলেন? না, এলাম তোমার মায়ের সাথে দেখা করতে, যে রুটিতে কি এমন মেশায় যে আমার 10 বছরের ব্যবসা একবারে লাটে উঠতে চললো। আমরা কিছুই মেশাই না কাকিমা, আমরা ভালোবাসা দিয়ে রুটিগুলোকে তৈরি করি। আপনি একটু বসুন না, আমি আপনার জন্য একটু জলখাবার নিয়ে আসছি। এরপর সোমা জলখাবার আনতে চলে যায়। এদিক দিয়ে গৌরী তার কাজ সেরে ফেলে। আজকে পরোটার মাঝে এমন জিনিস মিশিয়েছি, যে খাবে সে তোকে পিটিয়ে বিদায় করবে। একটু পর বুড়ো মালতীর বানানো রুটি নিয়ে বাজারে বসে। হঠাৎ বেশ কিছু গ্রামবাসী বাজারে আসে।
একটু আগে তোমরাই তো রুটি নিয়ে গিয়েছিলে, আবার নিতে এসেছো নাকি? আমার মেয়ের হাতের রুটি বলে কথা। চুপ কর বুড়ো, এইসব কি রুটি দিয়েছিস? খাওয়ার সঙ্গে সঙ্গে পেট মোচড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ গো কাকা, আর বলবেন না, আমার ছোট ভাইটা এই দোকানের রুটি খেয়ে সকাল থেকে শুধু বমিই করে চলেছে। এসব ভেজাল্লা জিনিস বেচে আমাদের কাছে। ভেজালের জিনিস কেন বিক্রি করব? দীর্ঘ 2 মাস যাবৎ ব্যবসা করছি। আমার মেয়ে এই রুটিগুলোকে সন্তানের মতো ভালোবেসে বানায়। ভেজাল হওয়ার কোনো আশঙ্কা নেই মা, তোমাদের ভুল হচ্ছে। ও বেটা, টাকা দিয়ে রুটি কিনে আমরা কি তোর কাছে এখানে ভুল কথা বলতে এসেছি? এতদিন ধরে আমাদের টাকায় ঠকিয়ে এসেছিস, সবাই মিলে এই বুড়োটাকে মারো। এরপর সমস্ত গ্রামবাসী মিলে সেই বৃদ্ধকে মারতে থাকে। সততাই ছিল আমাদের ব্যবসার প্রধান পুঁজি, কিন্তু আজ আমাদের খাবারে ভেজাল আছে বলে দাদুকে কতই না মার খেতে হলো। আমরা কি সত্যি অপয়া মা? আমরা যেখানে যাই সেখানেই কেন এরকম হয় আমাদের জন্য দাদুর? তুই শান্ত হ, তুই শান্ত হ। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ষড়যন্ত্র আছে। আচ্ছা, আমি সকালে যখন বাজারে গিয়েছিলাম, ঘরে কি কেউ এসেছিল? সোমা, বল, বল না, চুপ কর, আগে বল। হ্যাঁ মা, সকালে গৌরী কাকিমা এসেছিল, ব্যবসার খোঁজ খবর নিচ্ছিল। এরপর আমি জল খাবার এনে দেখি উনি চলে গিয়েছে না খেয়েই। তবে কি উনি এসবে? না সোমা, আমরা আমাদের সন্দেহের বশে চোখে না দেখে কাউকে তো অপবাদ দিতে পারি না। তবে মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হয়েছে মা। কিন্তু এবার আমাদের কি হবে? দাদুর তো শীঘ্রই চিকিৎসা করাতে হবে। দাদুর সারা শরীরে ভীষণভাবে আঘাতের চিহ্ন। এক কাজ করো মা, তুমি গৌরী কাকিমার কাছে গিয়ে কিছু টাকার সাহায্য চাও। সে তো আজকে সকালে এসে ভীষণ ভালো ব্যবহার করছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, গৌরী দিদির কাছে গিয়ে একটু সাহায্য চাই, তার তো টাকার অভাব নেই। দিদি ভাই, দয়া করে আমায় কিছু টাকা ধার দিন, আমি আবার সব শুধিয়ে দিব। আমার বাবা ভীষণ অসুস্থ, তাকে শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। ও মা, তুমি তো আমার 10 বছরের ব্যবসাটা গিলে নিজে ব্যবসায় একেবারে উঠে গেছো, তা তোমার আবার টাকা চাইতে হয় কেন? তোমার টাকা নেই নাকি? দিদি, তুমি তো জানোই আজকে সকল গ্রামবাসীরা মিলে আমায় ভুল বুঝে সমস্ত ব্যবসা আমার গুটিয়ে দিয়েছে। আমার হাতে কোনো টাকা নেই, বাবাকে অনেক মেরেছে। কিছু টাকা দাও দিদি, হাতে সময় নেই যে। হাহ, আমাকে কি পাগল কুকুর কামড়েছে যে তোকে সাহায্য করব? তোকে সাহায্য করলে গ্রামবাসীরা আমায় পিটিয়ে গ্রাম ছাড়া করবে। এবার যা তুই এখান থেকে। আমার ব্যবসা মারতে এসেছিলি, এবার তোরাই মরবি। হে ঈশ্বর, তুমি আমায় কয়বার ভেঙে দিবে? আমি তো আর উঠে দাঁড়াতে পারছি না। আমার জন্য বুড়ো লোকটারও আজ এই অবস্থা। তুমি আমাকেই তুলে নাও না। তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে এক ছোট্ট পরী এসে হাজির হয়। ও মেয়ে, তুমি সাত সকালে এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। আরে, তুমি কে? তুমি কোথা থেকে এখানে এলে? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি একটা পরী। আমি হলাম প্রজাপতিদের রানী। সকাল সকাল তোমার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। তুমি কাঁদছো কেন মেয়ে? তোমার কি এমন দুঃখ? আমায় বলো, আমি তোমায় সুখ দেব। আমার জীবনে দুঃখ অনেক, সেগুলো নিয়ে আমার কষ্ট নেই। তবে আমি চাই আমার বাবা, আমার মেয়ে, ওরা আজীবন সুখে থাকুক। দুঃখ যেন ওদের ছুঁতেও না পারে। সঙ্গে সঙ্গে ছোট্ট পরী মন্ত্র বলে আস্ত একটি সোনার রুটি হাজির করে। এই নাও, এই জাদুর রুটি তোমার ভাগ্য বদলাবে। এই রুটি তোমায় এরকম আরো অনেক রুটি দিবে যতক্ষণ পর্যন্ত তুমি লোভ করবে না। যখনই কোনো লোভী হাত এই রুটিকে স্পর্শ করবে, এই রুটি বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। যাও, ভালো থাকো, তোমার জন্যই ভালো থাকার অধিকার। এরপর সেই জাদুর রুটি মালতীকে প্রতিদিন সোনার রুটি দিতে থাকে। এভাবেই কিছুদিনের মাঝে সোনার রুটি বিক্রি করে মালতী ভীষণ বড়লোক হয়ে যায়। তার বৃদ্ধ বাবা এবং মেয়েকে নিয়ে ভীষণ সুখে থাকে। অন্যদিকে গৌরী এসব দেখে হিংসায় ফেটে যাচ্ছিল। রাতের আধারে গৌরী চুপে চুপে মালতীর বাড়িতে গিয়ে তার সোনার রুটিটি চুরি করে নেয়।
অবশেষে এই রুটিও এখন আমার হাতে। এই রুটি, তুই আমায় অনেকগুলো সোনার রুটি দে, আমি যেন সেগুলো বিক্রি করে মালতীর চেয়ে অনেক বড় লোক হয়ে যাই। সঙ্গে সঙ্গে বিছানা ভর্তি সাপ আসে এবং সমস্ত ঘর এবং রুটিতে আগুন জ্বলে যায়। সঙ্গে সঙ্গে গৌরী সেখান থেকে পালিয়ে যায়। তার সমস্ত বাড়ি আগুনে পুড়ে যাচ্ছিল। মালতী, বোন আমার, আমায় রক্ষে কর, তোর জাদু রুটি আমার বাড়িটা পুড়িয়ে দিল, তুই কিছু একটা কর রে বোন। কোথায় যাব? এই বাড়ি ছাড়া তো কিচ্ছু নেই রে বোন। চুরি করবার বেলায় মনে রাখা দরকার ছিল, এখন আমার কাছে সাহায্য চাইতে এসেছো? একটা কথা মনে রেখো, চোরের বাড়িতে কোনোদিনই দালান হয় না। এবার তোমাকে তোমার পাপ ভোগ করতে হবে। তুমি যাও এখান থেকে, আমার কিছুই করার নেই। আমায় ফিরিয়ে দিস না বোন, আমি সমস্ত গ্রামবাসীর কাছে স্বীকার করে নেব তোর রুটিতে কোনো ভেজাল ছিল না, আমি ওই দিন সব মিশিয়েছিলাম, তারপরও তুই আমার বাড়িটাকে বাঁচা। আমার ব্যবসায় তুমি ঝামেলা করে আমায় তো আটকে রাখতে পারোনি। একটা কথা মনে রাখবে, যারা হিংসুটে তারা কোনো দিন এগোতে পারে না। তোমাকে তোমার পাপ ভোগ করতেই হবে, আমার কিচ্ছু করার নেই। বেরিয়ে যাও এ বাড়ি থেকে।